জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের স্নাতক চতুর্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কোর্সের ক্লাসগুলো আমি নিয়মিতভাবে আপলোড করছি তোমাদের জন্য। আজকে যথারীতি আমার 10 নাম্বার এবং শেষ লেকচার। আমার আজকের লেকচারের শিরোনাম বিকেন্দ্রীকরণ, ক্ষুদ্র ঋণ এবং পল্লী উন্নয়নে এনজিওর ভূমিকা। তোমরা জানো এই প্রতিটা বিষয় তোমাদের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা সম্পূর্ণ লেকচারে আমার সাথে থাকবে এবং লেকচার সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে করতে পারো। আমার পরিচয়টা আমি শেষবারের মতো দিয়ে নিচ্ছি। আমার নাম শবনম জাহান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্মরত আছি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে। চলো আমরা আমাদের আজকের লেকচারে চলে যাই। আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয় বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ, ক্ষুদ্র ঋণ কি, এনজিও বলতে কি বোঝো এবং পল্লী উন্নয়নে এনজিও ভূমিকা। বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন। বিকেন্দ্রীকরণ কেন্দ্রীয় সরকার থেকে প্রশাসনের নিম্ন পর্যায়ে অথবা স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষের নিকট প্রশাসনিক পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব হস্তান্তরকে বুঝিয়ে থাকে। দেখো, এই দুইটা লাইনের মধ্যে যে বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই কেন্দ্রীয় সরকার, যেগুলো এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় পরিচালিত হয়, সেসব রাষ্ট্রসমূহে কেন্দ্রীয় সরকারই মূলত মূল তত্ত্বাবধানে থাকে সমগ্র রাষ্ট্রের সকল কার্যাবলীর সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং সেই সাথে সম্পর্কিত যাবতীয় বিষয়। তো কেন্দ্র থেকে যখন পরিচালিত হয়, যেগুলো তোমরা স্থানীয় সরকারের প্রথম ক্লাসগুলির থেকেই শুনে আসছো, কেন্দ্র থেকে যখন পরিচালিত হয় সেই কাজগুলো একেবারে তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে পৌঁছানোটা অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ, অনেক ক্ষেত্রে সময় ক্ষেপণ হয় এবং সুফলটা তৃণমূল পর্যায়ে ঠিক সেভাবে পৌঁছায় না যেভাবে পৌঁছানোর কথা ছিল। ফলে পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্র নিয়ে যারা সরকার ব্যবস্থা নিয়ে গবেষণা করে, তারা যেসব সিদ্ধান্তগুলো নিয়েছিল তার মধ্যে একটা ছিল স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা, অর্থাৎ ক্ষমতাকে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতার কিছু কিছু দায়িত্ব ক্ষুদ্রতম পর্যায়ে, নিম্ন পর্যায়ে স্থানান্তরিত করা, যেন তারা তাৎক্ষণিক সমস্যাগুলোর সমাধান তাৎক্ষণিকভাবে করতে পারে এবং অবশ্যই রাষ্ট্রীয় বিধির মাধ্যমে, নিজস্ব ইচ্ছা বা খেয়াল খুশির মধ্যে নয়। দেখো কি বলেছে, কেন্দ্র থেকে স্থানীয় কর্তৃপক্ষের নিকট প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া হিসাবে বিকেন্দ্রীকরণ উপমহাদেশে ব্রিটিশদের আগমনের বহু পূর্ব থেকে প্রচলিত ছিল। অর্থাৎ এই ভাবনা চিন্তাগুলো যেগুলো আমরা তত্ত্বগতভাবে দেখতে পাচ্ছি, তার অনেক কিছুই কিন্তু মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে নিজের মতো করেই তারা কাজ করে যাচ্ছিল। পরবর্তীতে এইসব ভাবনা চিন্তাই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বিকেন্দ্রীকরণ এমন একটি সংবিধিবদ্ধ পদ্ধতি যেখানে কোনো কেন্দ্রীয় সরকার আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে। দেখো, আমি আবার বলছি, বিকেন্দ্রীকরণ এমন একটি সংবিধিবদ্ধ পদ্ধতি যেখানে কোনো কেন্দ্রীয় সরকার আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে থাকে। অর্থাৎ এটা কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু বলা হচ্ছে প্রশাসনিক ক্ষমতার হস্তান্তর। এটি এক ধরনের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এটা কিন্তু প্রশাসনের ক্ষেত্রে কিন্তু বিকেন্দ্রীকরণটা হচ্ছে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি দেশের কোনো অঞ্চল তার প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে অথবা অঞ্চলগুলি স্বায়ত্তশাসনের মাত্রাও বৃদ্ধি পেতে থাকে। এখানে কিন্তু আসলে বিভিন্ন
রাষ্ট্রের মধ্যে এই সব কার্যক্রমের কিছুটা পার্থক্য দেখা যায়, তবে মূল জায়গাটা হচ্ছে কি, যে প্রশাসনের কর্মকাণ্ডগুলোকে স্থানীয় পর্যায়ে এবং ক্ষুদ্রতম বা নিম্ন পর্যায়ে কিছুটা স্থানান্তরিত করা এবং কিছুটা ক্ষমতাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, যেন তাদের নিজ নিজ অঞ্চলের সমস্যাগুলোর সমাধান তারা নিজস্ব ভঙ্গিতে সমাধান করতে পারে। তবে অবশ্যই সেখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষের একটা নজরদারি থাকবে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই সেই কাজগুলি হবে। কোনো অংশেই কিন্তু সেই অঞ্চলগুলি একেবারে মূল কেন্দ্র থেকে আলাদা হয়ে যাওয়া না, এবং কোনোভাবেই সেই কেন্দ্রগুলোর সিদ্ধান্ত বা শাসন বা নিজের মতো করে তার রাজ্য পরিচালনা করা, তা কিন্তু এখানে বোঝানো হয়নি। কেবলমাত্র প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেখানে কিছুটা ছাড় দেওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু দায়িত্বকে হস্তান্তর করা, যে হস্তান্তরের মাধ্যমে কাজের ক্ষেত্রে একটা কাজ চলমান হবে, কাজের ক্ষেত্রে কাজের গতি বৃদ্ধি পাবে এবং স্থবিরতা লাঘব হবে। বিকেন্দ্রীকরণ মূলত ক্ষমতার ভাগাভাগিকে বোঝায়, যে কথাটাই তোমাদের কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ কেন্দ্র থেকে স্থানীয় সকল স্তরে ক্ষমতার ভাগাভাগি, সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতা একক কর্তৃপক্ষ বা কেন্দ্রের হাতে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। অর্থাৎ এটি কেন্দ্রাভিমুখী গমনশীলতার বিপরীত প্রক্রিয়া। কেন্দ্রীভূত শক্তি ও সংস্থা হতে ক্ষমতা কক্ষিগত হয়ে পড়ার প্রতিকার হিসাবে বিকেন্দ্রীকরণ প্রকাশ পায়, যাতে সর্বনিম্ন স্তরের মানুষের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হতে পারে। সর্বনিম্ন স্তরে বিন্যস্ত স্থানিক পর্যায় পর্যন্ত ক্ষমতা বিকেন্দ্রীকৃত হলে গণতন্ত্র বিকশিত হবার সুযোগ পায়। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে, যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটা রাষ্ট্রের কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সব কিছুই গুরুত্বপূর্ণ, এবং কেন্দ্রের জনগণ নাগরিকরা যে ধরনের সুযোগ সুবিধা পাবে, প্রত্যন্ত অঞ্চল বা দূরবর্তী অঞ্চলের নাগরিকরাও যেন সেই ধরনের সুযোগ সুবিধা পায়, তার ব্যবস্থা করাটাই কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় সার্থকতা। এবং সেক্ষেত্রে ক্ষমতা যখন কিছুটা ভাগাভাগি হবে, ক্ষমতা যখন তোমার কেন্দ্রের কাছ থেকে কিছুটা স্থানীয় পর্যায়ে স্থানান্তরিত হবে, তখনই কিন্তু কেন্দ্রের একক যে আধিপত্য, কেন্দ্রের একক নিয়ন্ত্রণ থেকেও স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় সম্প্রদায় কিছুটা মুক্ত হবে এবং তারা স্বাধীনভাবে তাদের নীতিগত সিদ্ধান্তগুলো নিতে পারবে। তাদের যেসব কাজগুলো তারা নিজেরাই করতে সক্ষম, সেই সক্ষমতা প্রদর্শনের কিন্তু একটা সুযোগ থাকবে। এবং দেখো যে শব্দটা এখানে বলা হচ্ছে, কেন্দ্রাভিমুখে গমনশীলতার বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ যে কোনো কাজের জন্য কেন্দ্রের কাছে ছুটতে হবে, কেন্দ্রের কাছ থেকে সে সিদ্ধান্ত আসতে হবে। তার বিপরীত বিষয়টাই কিন্তু আসলে এই বিকেন্দ্রীকরণ। অর্থাৎ এখানে প্রশাসনের একটা ক্ষমতার ভাগাভাগি, প্রশাসনের ক্ষমতাকে স্থানীয় পর্যায়ে স্থানান্তরিত করা এবং ধাপে ধাপে ক্ষমতাগুলির বন্টন করে দেওয়া, যেন কোনো অবস্থাতেই কেন্দ্রের যে একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ থেকে স্থানীয় পর্যায়ের নাগরিকরা এবং তাদের সিদ্ধান্তগুলো, তাদের পলিসিগুলো যেন কেন্দ্রের সেই আধিপত্য থেকে মুক্ত হয়ে কিছুটা স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, তাই এক্ষেত্রে বোঝানো হয়েছে। বাংলাদেশে বিকেন্দ্রীকরণের বিবর্তন এবং স্থানীয় সরকার প্রশাসনের ক্ষেত্রে গৃহীত ব্যবস্থার কয়েকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হলো: কেন্দ্রীয় সরকার কর্তৃক এর নিয়ন্ত্রণ এবং সরকারের উপর নির্ভরশীলতা। আমি আবারও বলছি, আমাদের স্থানীয় পর্যায়ে যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা চালু আছে, তার বৈশিষ্ট্যগুলোই কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। প্রথমত হচ্ছে কেন্দ্রীয় সরকার কর্তৃক এর নিয়ন্ত্রণ এবং সরকারের উপর নির্ভরশীলতা, গণপ্রতিনিধিত্বহীন বৈশিষ্ট্য, স্থানীয় সম্পদের অপর্যাপ্ত ব্যবহার, বিকেন্দ্রীকৃত সংগঠনে গ্রামীণ দরিদ্র জনগণের সীমিত অংশগ্রহণ, বিকেন্দ্রীকৃত সংগঠনে
গ্রামীণ দরিদ্র জনগণের সীমিত অংশগ্রহণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং বিকেন্দ্রীকরণ বাস্তবায়নে বিভিন্ন শাসক গোষ্ঠীর ভাষা ভাষা প্রতিশ্রুতি, এটাও কিন্তু আমাদের অনেক বড় একটা সমস্যা। দেখো এখানে কিন্তু বাংলাদেশের বিকেন্দ্রীকরণকৃত যে পর্যায়ে আছে এবং তার সেই সিদ্ধান্তগুলো থেকে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে, মূলত সেটার একটা সামারি আকারে এখানে উপস্থাপন করা হলো। আমি মোটেও বিকেন্দ্রীকরণের পক্ষে যুক্তি বিপক্ষে কেন সমস্যা তা বলছি না, আমি এখানে আলোচনা করছি বাংলাদেশের স্থানীয় পর্যায়ে যে বিকেন্দ্রীকৃত প্রশাসন আছে তার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স। যেমন একটা বিষয় দেখো যে বিকেন্দ্রীকরণ বাস্তবায়নে বিভিন্ন শাসক গোষ্ঠীর ভাষা ভাষা প্রতিশ্রুতি, অর্থাৎ প্রতিশ্রুতি নির্ভরে বিকেন্দ্রীকরণ অবস্থাটা আটকে আছে। আমি আবারও বলছি, বিকেন্দ্রীকরণ বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে যেসব প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে তা কিন্তু কেবলমাত্র মৌখিক প্রতিশ্রুতি হিসাবেই আটকে আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণও যথেষ্ট সীমিত, এবং সর্বোপরি যে বিষয়টা হচ্ছে স্থানীয় সম্পদের অপর্যাপ্ত ব্যবহার, অর্থাৎ আমাদের স্থানীয় যে সম্পদ আছে তার ব্যবহারও কিন্তু করা যাচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব কিন্তু রয়েই গিয়েছে। বাংলাদেশে বিকেন্দ্রীকরণ নীতি শুধুমাত্র বিভিন্ন সরকারের রাজনৈতিক সমর্থনের ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বিকেন্দ্রীকরণ উদ্যোগের মধ্যে শাসক গোষ্ঠীর রাজনৈতিক প্রতিশ্রুতির যথার্থ প্রতিফলন ঘটেনি। ফলে বিভিন্ন বিকেন্দ্রীকরণ পরিকল্পনা ও আদর্শ কাঠামো প্রয়োগের ক্ষেত্রে স্থানীয় সংস্থার সাফল্যের পথে কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। অর্থাৎ এই যে সর্বশেষ যে বাক্যটা, যে কোনো ইতিবাচক ফল এখন পর্যন্ত পাওয়া যায়নি, সেটা হচ্ছে কাদের কাছ থেকে? সরকারের কাছ থেকে। যে বিকেন্দ্রীকরণের যে পরিকল্পনা এবং প্রয়োগ এবং তার সাথে যে সমস্যাগুলো আছে তার সমস্যা সমাধান করে তাকে একটা সাফল্যজনক পর্যায়ে নিয়ে যাওয়া, এক্ষেত্রে কিন্তু আসলে তেমন কোনো ইতিবাচক সাড়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনের বিকেন্দ্রীকরণের বর্তমান অবস্থা। আমরা এখন একটু আলোচনা করব ক্ষুদ্র ঋণ নিয়ে। ক্ষুদ্র ঋণ হচ্ছে স্বল্প পরিমাণ ঋণের বর্ধিতাংশ। বেকার, দরিদ্র উদ্যোক্তা এবং দরিদ্রভাবে বসবাস করেন এমন জনগোষ্ঠী যারা সাধারণ ব্যাংকগুলোর ঋণের আওতায় আসতে পারবে না, তাদের সহজ শর্তে বিনা জামানতে এই ঋণ প্রদান করা হয়ে থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? যে বেকার, দরিদ্র উদ্যোক্তা এবং দরিদ্রভাবে বসবাস করে এমন জনগোষ্ঠী যারা সাধারণত ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারছে না। দেখো এখানে ক্যাটাগরি বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাংকগুলোতে যাদেরকে ঋণ দিবে, ঋণের কিন্তু কিছু শর্ত রয়েছে, ওই শর্ত যারা পূরণ করতে পারবে তারাই ব্যাংক থেকে ঋণ পাচ্ছে। এখন সেই শর্তগুলির মধ্যে কোনো বেকারকে অ্যালাউ করা হয়নি, কিংবা কোনো দরিদ্র উদ্যোক্তাকে অ্যালাউ করা হয়নি, কিংবা দরিদ্রভাবে বসবাস করে তাদেরকেও কিন্তু ব্যাংক ঋণের অধীনে আনার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। কিন্তু তারাও তো বাংলাদেশের মানুষ, তাদেরও কিন্তু নিজস্ব কিছু পরিকল্পনা থাকে, যেখানে কিছু অর্থ সাহায্য তাদেরকে সেই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে। তো এই অবস্থায় ব্যাংক থেকে যারা ঋণ নিতে পারছে না তাদের জন্যই কিন্তু আসলে এই ক্ষুদ্র ঋণ, যেখানে বলা হচ্ছে ক্ষুদ্র ঋণ হচ্ছে স্বল্প পরিমাণ ঋণের বর্ধিতাংশ। ক্ষুদ্র ঋণ হচ্ছে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদত্ত ঋণ সুবিধা। অর্থাৎ যারা এই ঋণের মাধ্যমে নিজেদের অবস্থার পরিবর্তন করতে চাচ্ছে তাদের জন্য, এবং তারা কারা? যারা মূলত দরিদ্রের মধ্যে বসবাস করে, যারা বেকার এবং যারা হচ্ছে খুবই ছোট কোনো উদ্যোক্তা, যারা সামান্য কিছু ঋণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের চেষ্টা করার একটা রাস্তা খুঁজে পায়। বাংলাদেশ বা বহির্বিশ্বে ক্ষুদ্র ঋণ নতুন কোনো বিষয় নয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ক্ষুদ্র ঋণ কিন্তু খুব নতুন কোনো বিষয় নয়। টাকা ধার প্রদানকারী বা মহাজন, অবস্থাপন্ন প্রতিবেশী এবং আত্মীয় বন্ধু বান্ধবদের মতো প্রাতিষ্ঠানিক স্থানীয় উৎস থেকে শরণাতীত কাল থেকে ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা চালু ছিল, এবং এ ধরনের লেনদেনের নজির বৈদিক ভারতেও পাওয়া যায়।
মূলত প্রাতিষ্ঠানিক পল্লী ঋণ প্রদানকারী সংস্থার অনুপস্থিতির কারণে অর্থ ধার দেওয়ার এ প্রাচীন রীতি সমগ্র মোগল শাসনামলে প্রচলিত ছিল, এমনকি তা ব্রিটিশ শাসনের প্রথম দিকেও সক্রিয় ছিল। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে লোন অফিস এবং ব্যাংকের মতো প্রাতিষ্ঠানিক উৎস শুরু হওয়ার পূর্ব পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক ঋণদাতাদের কার্যক্রমের প্রসার অব্যাহত থাকে। তবে প্রাতিষ্ঠানিক উৎসসমূহ কর্তৃক সরবরাহের তুলনায় অর্থের জন্য চাহিদা সবসময় বেশি থাকতো এবং পল্লী ও নগর উভয় এলাকায় অধিকাংশ দরিদ্র মানুষের সহজে আনুষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ না থাকায় গড়ে ওঠা প্রাতিষ্ঠানিক ঋণ উৎসসমূহ পূর্বতন অনানুষ্ঠানিক উৎসগুলো সম্পূর্ণ নির্মূল করতে পারেনি। এখানে যেটা বলা হলো যে আসলে ক্ষুদ্র ঋণের বিষয়টা বাংলাদেশে কেবল না, বহির্বিশ্ব পুরাতন, এবং দেখা যায় যে একটা সময় সম্পদশালী মহাজনরা যেমন ঋণ প্রদান করত, সেই জায়গায় কিন্তু ক্ষুদ্র ঋণ কিছুটা মানে কাঠামো পরিবর্তন করে সেই সব দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করছে। তবে মহাজনদের সেই ঋণের কারণে যত বেশি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতো, ক্ষুদ্র ঋণকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় এবং ঋণের পরবর্তী রিটার্ন যেটা আছে সেটাকে যদি সঠিকভাবে সময় মতো সেটা পরিশোধ করা যায়, তাহলে কিন্তু ক্ষুদ্র ঋণ অনেকাংশেই এইসব দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য সহায়ক। ক্ষুদ্র ঋণ প্রতি ঋণ গ্রহীতাকে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত প্রদত্ত জামানতবিহীন স্বল্প পরিমাণ ঋণ। এখানে দেখো ঋণের অঙ্ক কিন্তু বলে দেওয়া আছে যে সাধারণত কত পরিমাণ অর্থ দেওয়া হতো। প্রথমত হচ্ছে ১,০০০ থেকে ১০,০০০ টাকা। আচ্ছা, এই ঋণ প্রধানত কর্মসংস্থান ও আয় সৃষ্টিকারী দুঃখিত কর্মসংস্থান ও আয় সৃষ্টিকারী কার্যক্রম আরম্ভ করার উদ্দেশ্যে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বা এ জাতীয় কর্মসূচি এবং ব্যাংক ও প্রচলিত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যারা আধা একরের চেয়ে কম জমির মালিক তাদেরকে প্রদান করা হয়। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ অর্থসংস্থানের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের আয় ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি সমূহ প্রধানত পল্লী এলাকায় বিদ্যমান আর্থসামাজিক ভারসাম্যহীনতা উল্লেখযোগ্য পরিমাণে অপসারণের উদ্দেশ্যে ব্যাপক সংখ্যক ঋণ গ্রহীতাকে এর আওতায় নিয়ে আসে। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী অর্থাৎ কারা, যারা দরিদ্র, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্ষুদ্র ঋণ কোনো অংশে সম্পদশালী ব্যক্তিদের জন্য নয়, ক্ষুদ্র ঋণ কোনো অংশে ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যও নয়। এখানে কিন্তু অধিক পরিমাণে দরিদ্র জনগোষ্ঠীকে কিন্তু সবসময় টার্গেট করা হচ্ছে, এবং এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে এখানে কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনই ছিল ক্ষুদ্র ঋণের প্রধান উদ্দেশ্য। এবং টাকার পরিমাণটা দেখো ১,০০০ থেকে ১০,০০০ টাকা, এটা কিন্তু খুবই অল্প পরিমাণ একটা টাকা। যেই টাকাটা কাদেরকে দেওয়া হচ্ছে, যাদের আসলে কোনো জামানত দেওয়ারই কোনো অর্থ নাই। ঠিক আছে? আমরা যখন ব্যাংক থেকে বিশাল আকারে ঋণ নিচ্ছি, অনেকে দেখা যায় তার বাড়ি মর্টগেজ রাখে, তার নিজস্ব একটা স্যালারি স্টেটমেন্ট দেয়। অর্থাৎ কোনো না কোনোভাবে সে নিশ্চয়তা প্রদান করায় যে আমি এই ঋণের টাকাটা রিটার্ন করতে সক্ষম, এবং ব্যাংক কিন্তু অনেক ক্যালকুলেশন করেই সেই ব্যক্তিদের ঋণের টাকা প্রদান করে থাকে। আর এক্ষেত্রে দেখো ঋণের টাকা যাদেরকে দেওয়া হচ্ছে তারা হচ্ছে মূলত বেকার, দ্বিতীয়ত হচ্ছে চরম দরিদ্র জনগোষ্ঠী, তৃতীয়ত হচ্ছে তাদের কোনো জামানতই কিন্তু রাখছে না। অর্থাৎ এই ব্যক্তিদেরকে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, এটা কিন্তু অবশ্যই বলা যায় যে অনেক ভালো একটা মহতি উদ্যোগ। তবে যে কোনো উদ্যোগ যখন সরকারি নিয়ন্ত্রণাধীনে থাকে, সরকারের মনিটরিং এর মধ্যে থাকে, তখন কিন্তু তার থেকে সেই ব্যক্তি ফায়দা নেওয়ার বা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত করার সেই দরিদ্র জনগোষ্ঠীর সুযোগ থাকে না। এখানে কিন্তু সরকারেরও কিছুটা দায় দায়িত্ব আছে সেসব জনগোষ্ঠীর ব্যাপারে। আচ্ছা, আমাদের এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এনজিও। এনজিও সম্পর্কে আমরা একটু আলোচনা করি, চলো।
দেখো, এনজিওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যার অর্থ হচ্ছে বেসরকারি সংগঠন। এই সংস্থাগুলো দেশের কোনো না কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। সম্পূর্ণ বেসরকারি আর্থিক যোগান ও সুষ্ঠু পরিকল্পনার আলোকে সমাজ উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সংস্থা ও সংগঠন সমূহ এনজিও বলে আখ্যায়িত হয়। এটি এক ধরনের সাহায্য সংস্থা যা প্রত্যক্ষভাবে সরকারি সহায়তা বা সরকারি নিয়ন্ত্রণে চলে না। এদেরকে এনজিও বা নন পলিটিক্যাল অর্গানাইজেশনে বলা হয়ে থাকে। অর্থাৎ এরা কিন্তু প্রত্যক্ষভাবে সরকারের নিয়ন্ত্রণে নেই, তারা বেসরকারি সংস্থা, এবং বলা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি যে সংগঠন। এবং তাদের কার্যক্রম কি থাকে, তারা কিন্তু বেসরকারি আর্থিক যোগান এবং সুষ্ঠু পরিকল্পনার আলোকেই তারা সমাজ পরিবর্তনের চেষ্টা করে। বেসরকারি সংস্থা, যা ইংরেজিতে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও হিসেবে পরিচিত, তারা হচ্ছে এমন কিছু আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সাধারণত অলাভজনক ও স্থানীয়ভাবে সরকার কর্তৃক সরাসরিভাবে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে, যদিও এগুলোকে প্রায়শই সরকার কর্তৃক অর্থায়ন করা হয়। তাদের কাজটা কি থাকে, মানবতার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য নীতি, সামাজিক মানবাধিকার, পরিবেশগত এবং অন্যান্য ক্ষেত্রে সক্রিয়ভাবে তাদের লক্ষ্য অনুযায়ী পরিবর্তনে নিয়োজিত। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা যে এখানে কয়েকটা বিষয় আছে। প্রথমত শিক্ষা, তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা, তারপর হচ্ছে জনসাধারণের নীতি এবং সামাজিক যে সমস্যাগুলো আছে তার দূরীকরণ, এবং এক্ষেত্রে পরিবেশও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বের তালিকায় রয়েছে। এবং এই জায়গাগুলিতেই মূলত এই এনজিও বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কাজ করে। তবে এক্ষেত্রে কিছু কিছু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সংস্থা হিসেবে পরিচিত, এবং তারা কিন্তু সরাসরি যে রাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে সেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকে না, তবে কিছুটা তো তত্ত্বাবধান করাই হয়। এবং কিছু কিছু আবার ছোট ছোট এনজিও আছে যেগুলি হচ্ছে নামে এনজিও, কিন্তু সেগুলো আবার সরকার কর্তৃক অর্থায়িত হয়ে থাকে। আচ্ছা, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা জানবো, তা হচ্ছে পল্লী উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা। আচ্ছা দেখো, এনজিওর যে গুরুত্বের তালিকাগুলো আমি আলোচনা করলাম, তার মধ্যে কিন্তু সামাজিক বিষয় ছিল, অর্থনৈতিক বিষয় ছিল। তো প্রথমে যদি কৃষি উন্নয়ন নিয়ে কথা বলে থাকি, তাহলে দেখি যে পল্লী উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে আসলে এনজিও কি ভূমিকা পালন করছে কৃষি ক্ষেত্রে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। গ্রামীণ দরিদ্র জনসংখ্যার অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন হলো কৃষির উন্নয়ন হলে দারিদ্রতা কিছুটা লাঘব হবে। কৃষি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন এনজিও কৃষি ঋণ দিচ্ছে দরিদ্র জনসাধারণকে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে দারিদ্রতা বিমোচনে এগিয়ে যাচ্ছে। এতে কৃষি উন্নয়ন বৃদ্ধি পেয়ে দারিদ্রতা বিমোচনে এগিয়ে যাচ্ছে। এখন দেখো কি কাজ করতেছে। প্রথমত হচ্ছে যে তোমার কৃষকদের ফসলের সময় ফসল চারা রোপণ থেকে শুরু করে সেই ফসল ঘরে তোলা পর্যন্ত তাদের যে ব্যয় হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু অর্থ সাহায্যের প্রয়োজন হয়। অর্থাৎ কীটনাশক ক্রয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফসল ঘরে তোলার সময় তাদের যে লেবার পেমেন্ট করতে হয়। কোনো কৃষকের হয়তো বা তার শুধুমাত্র জমি আছে, কিন্তু সে জমিতে চাষাবাদ করার মতো পর্যাপ্ত অর্থ তার নেই। তার হাতে অর্থ কখন আসবে, যখন ফসল ঘরে উঠবে। সে ফসল ঘরে ওঠার আগ পর্যন্ত ফসলকে তৈরি করা, চারা রোপণ থেকে শুরু করে ফসল পর্যন্ত যেই ব্যয়ভার, এই ব্যয়ভারের জন্যও তো কৃষকদের কিছুটা অর্থ সহায়তা দরকার থাকে। সেই অর্থ কিন্তু তারা সেই বড় ব্যাংক থেকে পাচ্ছে না।
বুঝতে পেরেছো? বা দেখা যায় যে অনেক ক্ষেত্রে নতুন কোনো একটা ফসল উৎপাদনের জন্য কোনো কৃষক তার যে গতানুগতিক যে কৃষি কাজ করে থাকতো বা যে ফসল উৎপাদন করতো তার নিজস্ব জমিতে, সেখানে সে অধিক লাভবানের জন্য এমন কোনো একটা ফসল ফলানোর চিন্তা করছে যেখানে তার তাৎক্ষণিক কিছু অর্থ সাহায্যের দরকার, যেটা সে যদি হাতে পেয়ে থাকে তাহলে তার পক্ষে সেই ফসল যথাযথভাবে ফলানোর পরে অনেক বেশি লাভবান হওয়ার একটা সুযোগ থাকে। তো এক্ষেত্রেও কিন্তু তার যে তাৎক্ষণিক ঋণের প্রয়োজন হয়, সেই ঋণগুলো অনেক ক্ষেত্রে গ্রামীণ যে বিভিন্ন এনজিও আছে তাদেরকে সহায়তা করে থাকে। আচ্ছা, ক্ষুদ্র কুটির শিল্পায়নে দেশে কর্মরত এনজিও গুলো দরিদ্র জনগণকে ক্ষুদ্র ও কুটির শিল্পায়নের জন্য ঋণ দিচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পায়নের ফলে দারিদ্রতা দূরীভূত হচ্ছে এবং পল্লীর উন্নয়ন সাধিত হচ্ছে। তোমরা দেখো, আমরা অনেক সময় কিন্তু টিভিতে বা খবরের কাগজে কিছু কিছু প্রতিবেদন দেখে থাকি। যেমন ধরো, যদি আমি বলি যে আমাদের পহেলা বৈশাখে, ঠিক আছে, গ্রামীণ যে সংস্কৃতি হিসাবে মাটির তৈরি জিনিসগুলো, সেটা কিন্তু মিডিয়ার কারণে এখন শহরে মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়। একটা সময় ছিল যে শুধুমাত্র তোমার পহেলা বৈশাখকে কেন্দ্র করে ছোট ছোট মেলা হতো, বাদ বাকি সময়ে কিন্তু সেই মাটির তৈরি জিনিসগুলোর ততটা ভ্যালু ছিল না। কিন্তু এখন সারা বছরই কিন্তু দেখা যায় যে আমাদের কাছে সেই বিষয়গুলো খুব গুরুত্ব বহন করে। তো এই যে যারা কামার কুমোর আছে, যারা মাটির তৈরি জিনিসপত্রগুলো তৈরি করে থাকে, হ্যাঁ, তারা কিন্তু প্রচুর সম্পদশালী নয়। তাদের কিন্তু জীবিকা নির্বাহ করাটাই হচ্ছে অনেক কষ্টকর একটা বিষয়। তো এমন কিছু এনজিও কিন্তু থাকে যারা সেই কুটির ক্ষুদ্র যে আমাদের যে শিল্পগুলো আছে তার জন্য কিন্তু তাদের যে অর্থায়নের একটা ব্যবস্থা করে দেয় সেসব দরিদ্র মানুষদের জন্য। তার মাধ্যমেই কিন্তু সেই কুটির শিল্প বর্তমানে অনেক বেশি কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীকে যেমন স্বাচ্ছন্দ্যের জীবনযাপন উপহার দিচ্ছে, তেমনি করে কিন্তু তা শুধুমাত্র বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে কিন্তু আমাদের কুটির শিল্পকে পরিচিত করছে। যেমন ধরো, কিছুদিন আগে না, প্রায়শই কিছু কিছু নিউজ চোখে পড়ে। যেমন আমাদের সেটা কি বলা যায় যে বাংলাদেশের কোন অঞ্চলের জন্য আমার ঠিক এই মুহূর্তে স্মরণে নেই, যে টুপি বানানোর জন্য গ্রামের মহিলারা ঋণ নিয়ে তারা যে ধরনের টুপি বানাচ্ছে সেগুলি কিন্তু সৌদির বাজারেও কিন্তু সেগুলি খুব পরিচিত এবং তাদের একটা সুনাম রয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনিসগুলো, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের এই টুপি রপ্তানি হচ্ছে সৌদি আরবে, এবং সৌদি আরবে যে হজ করতে আমাদের যারা যাচ্ছেন, আমাদের এই যারা বাংলাদেশিরা, তারা আবার সেখান থেকে সেই টুপিগুলি ক্রয় করে নিয়ে আসছে তার নিজের দেশের নাগরিকদের জন্য। ঠিক আছে, এটাও কিন্তু অনেক ভালো একটা বিষয় যে দেশের বাইরে যেয়ে যখন মেড ইন বাংলাদেশের ট্যাগটা দেখা যায় তখন কিন্তু আসলে প্রবাসীরাও যেমন অনেক বেশি আনন্দিত হয়, তেমনি যারা সেই ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে জড়িত তাদেরও কিন্তু সম্মান বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এইসব ছোটখাটো অনেক বিষয় আছে যেই ক্ষুদ্র ক্ষুদ্র পণ্য যেগুলো হচ্ছে বৃহৎ তালিকায় আসছে না, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু এনজিও গুলো বিরাট একটা সহায়তা করে থাকছে। মানব সম্পদ উন্নয়ন, মানবিক উন্নয়ন ব্যক্তির মর্যাদা, ব্যক্তিত্ব ও সৃজনশীলতার বিকাশ এবং সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে, শোষণ ও আধিপত্য সম্পর্কে বিষয়ে বিশ্লেষণমুখী জ্ঞানার্জনের সহায়তার মাধ্যমে মানুষের নিজের করণীয় আবিষ্কার, যথাযথ পদক্ষেপ গ্রহণে কার্যকরভাবে উদ্যোগী করে তোলে। পুরানো কুসংস্কারাচ্ছন্ন এবং জীবন বিমুখী দৃষ্টিভঙ্গির বিপরীতে সমাজ ও সমস্যাকে সঠিকভাবে বিশ্লেষণ করার ক্ষেত্রে বাস্তব ও রাজনৈতিক ধ্যান ধারণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এনজিও সমূহের প্রচেষ্টা উল্লেখযোগ্য। দেখো, বাংলাদেশের যে বর্তমানে যদি আমি ধরি যে 16 কোটি মানুষ, এত বিশাল জনগোষ্ঠীকে একমাত্র সরকারের একক তত্ত্বাবধানে প্রতিটা ব্যক্তিকে মানব সম্পদে পরিণত করা কিন্তু সত্যি শুধু এটা কঠিন কেবল নয়, অসম্ভব বিষয়। তো সেই জায়গায় আমাদের গ্রামাঞ্চলে যেসব নাগরিকরা আছে তাদের শিক্ষা, তাদের পেশাগত কিংবা তাদের সৃজনশীলতা বিকাশের দায়িত্বের ক্ষেত্রে কিন্তু এইসব গ্রামীণ এনজিওগুলি কিন্তু অনেক বড় সাপোর্ট দিয়ে যাচ্ছে, যে সাপোর্টটাকে আসলে হয়তোবা তোমার বৃহৎ পরিসরে কাউন্টেবল না,
কিন্তু ক্ষুদ্র পরিসরে আসলে তাদের সেই সহযোগিতা কিন্তু অনস্বীকার্য। এবং দেখো এখানে বলা হচ্ছে প্রাথমিক প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ, বিভিন্ন দল বা এলাকাতে মতবিনিময়, কর্মসূচির আয়োজন, বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা, সেমিনার, কর্মশালার যৌথ সামাজিক প্রক্রিয়া এবং আর্থসামাজিক প্রকল্প বাস্তবায়ন প্রচেষ্টার মাধ্যমে মানবিক উন্নয়নের উৎকর্ষ সাধনের লক্ষ্যে বিভিন্ন এনজিও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এই যে কাজগুলো, এই কাজগুলি কিন্তু এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের সাধারণ মানুষদের সাথে সম্পর্কিত এবং সাধারণ মানুষদের অনেক ধরনের ব্যক্তিগত হতাশা, তাদের বেকার জীবন এবং তাদের যে রাষ্ট্রের প্রতি একটা ক্ষোভ তৈরি হয় যে রাষ্ট্র তাদের দায় দায়িত্ব নিচ্ছে না, কিন্তু রাষ্ট্রের পক্ষে তো সম্ভব না এত বিশাল জনগোষ্ঠীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করা। ফলে সেসব ব্যক্তিদের এই ক্ষুদ্র পরিসরে এনজিও গুলো যে ধরনের সহায়তা করছে, তাদের বেকারত্ব দূরীকরণে, তাদের নিজের ব্যাপারে আত্মবিশ্বাস আনয়নে এবং দেশ সমাজের বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে এই গ্রামীণ এনজিও গুলো যে ধরনের কাজ করে যাচ্ছে তা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং তার গুরুত্ব সমাজের মানুষ কিন্তু উপভোগ করছে। আচ্ছা, মূলধন সরবরাহ। দেখো বিভিন্ন এনজিও মূলধন গঠনের উপর জোর দিয়েছে। মূলধনের অভাবে গ্রামের দরিদ্র জনগণ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি কাজ করতে পারছে না। এনজিও গুলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য করার জন্য দরিদ্র জনগণকে মূলধন সরবরাহ করে থাকে, যার ফলে দরিদ্র জনগণ মূলধন বিনিয়োগ করে দারিদ্রতা দূরীকরণে সক্ষম হচ্ছে। যে জিনিসগুলো বলেছিলাম যে মূলধন আসলে অনেক বড় একটা বিষয়, অনেক বড়ই একটা প্রতিবন্ধকতা মানুষের কৃষি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য কিংবা শিল্প যে কোনো কাজের জন্য, বিশেষ করে যারা দরিদ্র জনগোষ্ঠী। এবং বাংলাদেশে এটা স্বীকার করতেই হবে যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু অনেক বেশি, যাদেরকে এনজিও এই ধরনের সহায়তা করে থাকছে। আচ্ছা, কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি। বাংলাদেশের দারিদ্রতার অন্যতম কারণ হলো বেকারত্ব। এনজিও গুলো বেকারত্ব নিরসন, কল্পে তথা কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির জন্য ঋণ সহায়তা দিচ্ছে। এনজিও গুলির ঋণ সহায়তা কার্যক্রমগুলি হলো ভূমিহীনদের সেচ প্রকল্প, খাল ও পুকুরে মৎস্য চাষ, উপকূল এলাকার মৎস্য আহরণ, তাঁত শিল্প, ভূমিহীন বর্গা চাষীদের জন্য কৃষি উপকরণ বিতরণ ইত্যাদি। এছাড়া শত শত নারী পুরুষকে গবাদি পশু, হাঁস মুরগির টিকাদান ও চিকিৎসা, বৃক্ষ নার্সারি প্রভৃতি শিক্ষা ও ঋণ দান করে দারিদ্র বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করতে হচ্ছে এনজিওরা। দেখো এখানে নারীদের কথা বলা হচ্ছে যে গ্রামের নারীরা আসলে দরিদ্রের মধ্যে দরিদ্রতম এবং তাদের যে হাঁস মুরগি পালন থেকে শুরু করে বৃক্ষ নার্সারি এই কিংবা ছোট ছোট যে কুটির শিল্পের যে কাজগুলি হয়তো বা 10-15 জন বা 20 জন নারী মিলে যে কাজগুলি করছে, যে পণ্যগুলো আমরা শহরাঞ্চলে সেই দামি দামি সুপার মল থেকে কিনছি, এই কাজগুলোর পিছনে কিন্তু সেই নারীদের এবং এনজিওর সমন্বিত উদ্যোগে কিন্তু তাদেরকেও যেমন দারিদ্রতা দূরীকরণে সহায়তা করছে, তেমনি তাদের নিজেদের তৈরি সেই পণ্যগুলো আমরা শহরাঞ্চলে বসে ক্রয় করতে পারছি। আচ্ছা, মহিলা সমাজের উন্নয়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হলো মহিলা, কাজেই মহিলাদের অবস্থার উন্নয়ন ছাড়া দেশ ও দারিদ্রতা দূর করা যাবে না। এ লক্ষ্যে এনজিও গুলো নারী শিক্ষার প্রসার ও মহিলাদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, রেশম চাষ প্রকল্প, মৌমাছি পালন, ধান ভাঙা, চিঁড়ামুড়ি তৈরি, কুটির শিল্পের মধ্যে দেখো বলা হচ্ছে বাঁশ, বেত, মাটি ও কাঠের কাজ প্রভৃতি সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখে বা রাখছে। এখন বিষয়টা হলো প্রতিটা কাজে খুবই গুরুত্বপূর্ণ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী এবং পল্লী উন্নয়নের জন্য। তবে এই এনজিওদের যদি সরকার একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে, তখনই দেখা যায় যে এনজিও গুলিও কোনোভাবে এইসব দরিদ্র জনগোষ্ঠীকে হয়রানি করবে না। তেমনি সরকারেরও কিন্তু এটা একটা সাফল্য যে সমগ্র দেশের নাগরিকরা সমানভাবে উন্নয়নে সম্পৃক্ত হচ্ছে। শিক্ষা বিস্তারে দেখো, দেশের দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে এনজিও গুলো শিক্ষা বিস্তার করে।
আসছে। দারিদ্রতা দূর করতে হলে প্রথমে অজ্ঞতা ও নিরক্ষরতা দূর করতে হবে। শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে ব্র্যাক, ইউনিসেফ, ফেয়ার প্রভৃতি এনজিও গুলো স্কুল, ঘর নির্মাণ, ছাত্রছাত্রীদের মধ্যে বই, খাতা, কলম বিতরণ করে গ্রামীণ উন্নয়নে ভূমিকা পালন করছে। তাছাড়া গ্রামীণ ব্যাংক বর্তমানে শিক্ষার উন্নয়নের জন্য উচ্চশিক্ষা, ঋণ ও বৃত্তির ব্যবস্থা চালু করেছে। এছাড়া এনজিও গুলি বয়স্ক শিক্ষা কর্মসূচির মাধ্যমে বয়স্কদের মধ্যেও শিক্ষার আলো ছড়াচ্ছে। তাহলে তোমরা দেখো যে এতগুলো জায়গায় এনজিওর যে ভূমিকা তা আসলে সত্যি খাটো করে দেখার কোনো বিষয় না। তবে যে বিষয়টা বলেছিলাম যে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এনজিও গুলো সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা। এবং সর্বশেষ তোমাদের পরিবেশের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করে দেই, সেটা হচ্ছে বনায়ন। এনজিও সংস্থা সমূহ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পথে প্রান্তরে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ করছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তারা সরকারের জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন সহ দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা পালন করছে। আচ্ছা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগে এনজিও সমূহ তাদের যথাসাধ্য সম্পদ দিয়ে ত্রাণ ও পুনর্বাসনে এগিয়ে আসে। তাছাড়া বন্যা, দুর্গত ও উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার নির্মাণের মাধ্যমে আশ্রয়হীন মানুষকে দেওয়া হয়েছে আপৎকালীন আশ্রয়ের আস্থা। এনজিওগুলি এ পর্যন্ত উপকূলীয় জেলাসমূহে ২৭০টি বন্যা আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আমাদের নদী তীরবর্তী এবং বন্যা কবলিত অঞ্চলসমূহের জন্য। আচ্ছা, গণসচেতনতা বৃদ্ধি। অজ্ঞতা ও নিরক্ষরতার কারণে আমাদের দেশের জনগণ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী। তারা তাদের মধ্যে বিরাজমান সুপ্ত প্রতিভা ও ক্ষমতা সম্পর্কে একেবারেই অসচেতন। এনজিও সমূহ এরূপ পশ্চাৎপদ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে জনগণের মাঝে আত্মনির্ভরশীল হওয়ার চেতনা সৃষ্টি হয়। তারা আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসে। স্বনির্ভর কর্মী সৃষ্টিতে কর্মসংস্থানের অভাবে আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপে ভুগছে। এনজিও এসব বেকার যুবকদের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও পুঁজি প্রদানের মাধ্যমে স্বনির্ভর কর্মী সৃষ্টিতে সহায়তা রাখছে। এই যে দেখো আমাদের এনজিওর যে ভূমিকাগুলো আছে তা আসলে প্রতিটা কার্যক্রম হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত। স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য হলো উন্নয়নের চাবিকাঠি। এ লক্ষ্যে এনজিও গুলো স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। বেশ কিছু এনজিও সমূহ পরিবার পরিকল্পনা, সুষ্ঠু রোগ নিরাময়, শিশু ও মায়ের সেবা, শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পুষ্টি বিষয়ে জ্ঞানদান ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, বিনামূল্যে ঔষধ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেখো, নাগরিকদের এই যে গ্রামাঞ্চলের মানুষ যারা শহরাঞ্চলের ভালো হাসপাতাল থেকে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া যেটা অনেক বেশি ব্যয়বহুল এবং অসম্ভব বিষয়, সেই স্বাস্থ্যসেবা কিন্তু এনজিওরা গ্রামের মানুষকে খুব অল্প খরচে এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করে থাকছে। এবং যেটা অনেক ক্ষেত্রে কিন্তু পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথেও সম্পর্কিত। এই যে বিষয়টা দেখো, জনবিস্ফোরণ বাংলাদেশের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম। এনজিওগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে থাকছে। এই যে বিষয়গুলো আছে তা কিন্তু প্রতিটাই দরিদ্র জনগোষ্ঠীর অসচেতনতা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, তাদের দারিদ্র্যের যে চরম কশাঘাতে তারা প্রতিদিন ধুকে ধুকে মরছে সেই জায়গা থেকে তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, তাদেরকে স্বাস্থ্যসেবায় সুস্থ রাখার চেষ্টা। এই প্রতিটা কাজ কিন্তু আসলে গ্রামাঞ্চলে আমাদের পল্লী উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে এনজিওরা যা করছে তা আসলে কোনো কিছু দিয়েই কিন্তু তাদেরকে সেই
স্বীকৃতি দেওয়া সম্ভব না, যেটা আসলে সরকারের কাজের ভার যেমন কমিয়েছে, তেমনি সরকারকেও সম্মানিত করছে প্রতি বছর, যে সরকারই যে সময় ক্ষমতায় থাকুক না কেন। কারণ যে কাজগুলো সরকারের করার কথা ছিল, সরকারের তত্ত্বাবধানে করার কথা ছিল, সেই কাজগুলো কিন্তু এনজিওরা, যদিও সেখানে তাদের স্বার্থ আ জড়িত আছে, তবে এই স্বার্থের বিষয়টা যদি সরকার কঠোর মনিটরিং এর মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাহলে যেমন এনজিও গুলোর স্বার্থ রক্ষা হয়, দারিদ্র জনগোষ্ঠীরও ভাগ্যের পরিবর্তন হয়, তেমনি সরকারেরও কিন্তু সুনাম বৃদ্ধি পায়। অর্থাৎ এর সকলের সাথেই কিন্তু সরকারের সুনামেরও সম্পর্ক রয়েছে, সরকার যদি সঠিকভাবে তার নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, তোমাদের জন্য কিছু রেফারেন্স বইয়ের তালিকা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে শামসুর রহমান, আধুনিক লোক প্রশাসন, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে, বাংলা একাডেমি ১৯৮৭ সালে। তোফায়েল আহমেদের যে বইটা আছে, সংস্কার কর্মসূচি, মাঠ প্রশাসন ও স্থানীয় সরকার, ঢাকা গণ উন্নয়ন গ্রন্থাগার ও পোস্টকার্ড, ২০০০ সালে প্রকাশিত। এবং বাংলাদেশের স্থানীয় সরকার, কামাল সিদ্দিকী সম্পাদিত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, ঢাকা। এবং বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন, ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান কর্তৃক রচিত, অবসর প্রকাশনা সংস্থা। তাছাড়া আরেকটি বই রয়েছে, প্রদীপ কুমার সাহা, ডিভিশনাল কমিশনার ইন রাজশাহী, হিজ রোল এন্ড ফাংশন, ইম্পেরিয়াল বুকস, রাজশাহী থেকে প্রকাশিত, ২০০৩ সাল। আচ্ছা, তোমাদের এই প্রথম লেকচার থেকে দশম লেকচার পর্যন্ত আমাদের স্থানীয় সরকার এবং বাংলাদেশের পল্লী উন্নয়ন সম্পর্কিত যে বিষয়গুলো ছিল, তা আমি আলোচনা করার চেষ্টা করেছি। এবং সেই সাথে বিগত বছরের প্রশ্নের আলোকে যেন তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাও, সেভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। প্রতিটা লেকচার যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকো এবং সেই সাথে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে কিন্তু তাৎক্ষণিক তার উত্তর দিয়ে তোমাদেরকে সেই সমস্যার সমাধানের চেষ্টা করার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। আর সবচেয়ে বড় কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মহতী উদ্যোগ যা তোমাদের জন্যই, এবং আমরা তার ছোট্ট একটু অংশীদার মাত্র। তো আমরা চাই তোমরা এই বেশি বেশি ক্লাসগুলো শুনে থাকো, এবং পরবর্তীতে যখন আল্লাহ চাহে তো পরিস্থিতি স্বাভাবিক হবে, তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবে, তখন যেন ক্লাসের অভাবে তোমরা পরীক্ষার মান খারাপ না হয়, তার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। তো তোমরা ভালো থেকো, এবং আমি আশা করব যে তোমরা এই ক্লাসগুলি শুনে তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবে। আর ক্লাস সম্পর্কিত যে কোনো মতামত আমি সানন্দে গ্রহণ করব। ভালো থেকো তোমরা সবাই।